স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় দেয়া সাক্ষ্যে গণহত্যায় জড়িত সবার কঠোর শাস্তির দাবি জানালেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সকালে এই মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসেন জুলাই আন্দোলনের 1 নম্বর সমন্বয়ক নাহিদ। আদালতে বলেন, সরকারের সাথে সমঝোতা ও আন্দোলন প্রত্যাহার করতে বারবার চাপ দিতে থাকে গোয়েন্দা সংস্থা। শেখ হাসিনা ক্ষমতা পাকাপোক্ত ও নিরঙ্কুশ করতেই জুলাই হত্যাকাণ্ড ঘটান। দুপুরের পর নাহিদকে জেরা করবে স্টেট ডিফেন্স। এদিকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। অফিসে নিয়ে যাওয়া, সেখানে নির্যাতন, আন্দোলন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া, যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদেরকে দায়ী করেছি। তাদের বিচার এবং কঠোর শাস্তি আমি আদালতের কাছ থেকে প্রত্যাশা করেছি। আজকে নাহিদ ইসলাম সাহেবের সাক্ষ্য জবানবন্দি প্রদানের যে অংশটুকু সেটা শেষ হয়েছে, কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, শেখ হাসিনার মামলায় তো নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, স্টেট ডিফেন্সে জেরা করারও কথা রয়েছে, সেটি কখন শুরু হতে পারে? রুবা, একটু বিরতি দিয়ে 2:30টার দিকে এই জেরাটি অনুষ্ঠিত হবে এবং তাকে জেরা করবে শেখ হাসিনার পক্ষে নিযুক্ত স্টেট ডিফেন্স। একটু বলে রাখি যে 2 দিন ধরে সাক্ষ্য দিলেন নাহিদ ইসলাম এই ট্রাইব্যুনালে এবং এই সাক্ষ্যে তিনি সেই 2018 সাল থেকে কোটা সংস্কার আন্দোলনের যে ইতিহাস এবং যেভাবে এর উত্থান এবং শেষ পরিণতি পুরো বিষয়টি তুলে ধরেছেন এবং তিনি যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে কোটার প্রতি শেখ হাসিনার যে এমন প্রীতি, এটি কিন্তু নতুন কোনো বিষয় নয়। এর পেছনে রয়েছে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে আওয়ামী লীগ ঘনিষ্ঠদেরকে ব্যাপক মাত্রায় মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করেন এবং তাদের জন্য যেহেতু সিংহভাগ কোটাতে ছিল, কাজেই শেখ হাসিনা মনে করেছেন যে তার ফ্যাসিস্ট আমলকে দীর্ঘায়িত করতে গেলে এই কোটাকে টিকে থাকতে হবে এবং এর মাধ্যমে যে ভুয়া মুক্তিযোদ্ধা যাদেরকে তিনি নিয়োগ দিয়েছেন তারাই পুলিশে আসবে, প্রশাসনে আসবে এবং তারাই দেশ চালাবে এবং আওয়ামী লীগের অনুগত যারা তারাই তার ফ্যাসিস্টের রাজত্বকে কায়েম রাখবে। নাহিদ বলার চেষ্টা করেছেন যে যেভাবে গোয়েন্দা সংস্থা এখানে হস্তক্ষেপ করেছে এবং এই ঘটনাটিকে, এই আন্দোলনটিকে জামাত শিবির এবং বিএনপির আন্দোলন বলে চালানোর চেষ্টা করেছে, সেখানে পুরোপুরিভাবেই কিন্তু তারা পেশাদারিত্বের পরিচয় দেয়নি। নাহিদ বলছেন যে যেসব সামরিক কর্মকর্তা গণহত্যা জড়িত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়নি এবং মিডিয়ার যে ভূমিকাটি সেটি তার পুরো সাক্ষ্যে উঠে এসেছে যে 16 তারিখের পর থেকেই কিন্তু 16 জুলাইয়ের পর থেকেই মিডিয়া ছিল ব্ল্যাক আউট, অর্থাৎ যে গণহত্যার যে চিত্র, আন্দোলনকারীদের খবর, কোনো খবরই কিন্তু গণমাধ্যম প্রকাশ করেনি। নাহিদ বলছেন যে সেই অবস্থাটি এখনও চলছে এবং ফ্যাসিবাদের দোসররা এখনও রয়েছে। তো তিনি সেই মামলায় শেখ হাসিনা সহ 3 আসামিরই সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। পাশাপাশি আরও যারা জড়িত রয়েছেন তারাও যাতে বিচারের আওতায় আসে, তাদেরকেও যাতে গ্রেপ্তার করা হয় সেই দাবিটি কিন্তু নাহিদ জানিয়েছেন। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন ইসি সচিব। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস, আমরা কথা বলবো তার সাথে। সেখানে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি ব্রিফিংয়ে। একজন মাননীয় কমিশনার মহোদয়ের সাথে কথা বলার জন্য এবং আমাদের সচিবালয় থেকে কর্মকর্তা পর্যায়ের আরেকটা প্রতিনিধি দলের সাথে কথা বলার জন্য ওনারা দুপুরের পরে আসবেন, সেইভাবে প্রোগ্রামটা করা আছে। 22শে সেপ্টেম্বর ওনারা আসবেন। দল নিবন্ধনের বিষয়টা যেটা আছে, আপনারা জানেন যে 22টা দলের তথ্য আমরা মাঠ পর্যায় থেকে নিয়েছি। এখন এই 22টা দলের কার্যক্রম মোটামুটিভাবে যাচাই বাছাই করা আছে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় আজকে সকালে ঢাকায় ফিরেছেন। আমরা আশা করছি যে আজকে তো হবে না, রোববার বা সোমবার নাগাদ আমরা এটাকে কমিশন মিটিংয়ে করে ফাইনালাইজ করে আপনাদেরকে জানাবো। সংলাপের ব্যাপারে শুধু স্টেক হোল্ডার্সদের সাথে সংলাপের ব্যাপারটাও আমরা কমিশন সবাই নিয়ে আসতে হবে, কারণ প্রধান নির্বাচন কমিশনার মহোদয় তো ছিলেন না দেশে। আমি সেই জন্য আগেও বলেছি আরো অনেক পরের বিষয়। আপনার আইন বিধিবিধান সংশোধনের বিষয়টা ছিল। আজকে আমরা দুটো আইনের সংশোধনীর বিষয়টা উপদেষ্টা পরিষদ এটা অনুমোদন করেছেন, কিন্তু এটা বিস্তারিত ব্যাখ্যাটা আমি বলবো না, কারণ এটা ওনাদের প্রাধিকার। আমাদের তথ্য উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টা তথ্য সচিব যিনি আছেন উনি ব্রিফ করবেন। কাজে এটা ওনার কাছ থেকেই আসুক, তারপরে আমরা। ইসি সচিবের বক্তব্য শুনছিলেন এতক্ষণ। দুর্নীতি ও দুর্বৃত্তায়ন দূর করা না গেলে নির্বাচন সুষ্ঠু হবে না।
মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সিডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ অনুষ্ঠানে একথা বলেন তিনি। সুজন সম্পাদক বলেন, আইনি কাঠামো ঠিক থাকার পরেও গত 3 নির্বাচনে দুর্নীতি হয়েছিল। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, এ নিয়ে দ্বন্দ্বের কিছু নেই। আমাদের গত 3টা নির্বাচন তো আমরা ওই যে জালিয়াতির নির্বাচন হয়েছে কিংবা একতরফা নির্বাচন হয়েছে। তো আমাদের এই আইনি কাঠামো এবং একই সাথে প্রাতিষ্ঠানিক এই যে কাঠামো সৃষ্টি করার পরও এবং এর একটা বড় কারণ হলো দুর্নীতির ব্যাপক বিস্তার। তা আমরা যদি এই দুর্নীতির ব্যাপক বিস্তার যদি আমরা রোধ করতে না পারি, তাহলে আমাদের যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবো না এবং একই সাথে গণতান্ত্রিক উত্তরণও হবে না। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মত দ্বৈধতা থাকবে, কিন্তু আমরা সেই মত দ্বৈধতা সামনাসামনি আলাপ করব। আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি ভোটারের আস্থা অর্জন করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই আহ্বান জানান তিনি। বলেন, আজকের ও আগামী দিনের তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সমন্বিত প্রয়াসের মাধ্যমে বিএনপি নিশ্চিত করতে চায় স্বচ্ছতা ও জবাবদিহিতা। তিনি জানান, দলের মধ্যে স্বচ্ছতার স্বার্থে ইতোমধ্যে নানা অভিযোগের প্রেক্ষিতে 7,000-এর বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপি প্রমাণ করবে বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা, স্থিতিশীল প্রাতিষ্ঠানিক কাঠামো এবং গণ আকাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। বলেন, বিএনপির পরিচয় হোক সেবা, ন্যায় বিচার ও দক্ষতার প্রতীক হিসেবে, বিভাজন কিংবা সুবিধা ভোগের প্রতীক হিসেবে নয়। ঐক্য শৃঙ্খলাবদ্ধ থেকে জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকতে সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াত ইসলামী সহ 7টি রাজনৈতিক দল। বিকাল 4:30টায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ ও সমাবেশ করবে জামায়াত ইসলামী। আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামাত। বিক্ষোভ সমাবেশে জামায়াতের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। একই দাবিতে বাদ আসর বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ খেলাফত মজলিস। এছাড়া রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে জাগপা, জাতীয় প্রেস ক্লাবের সামনে খেলাফত আন্দোলন ও খেলাফত মজলিস বিক্ষোভ মিছিল করবে। এ বিষয়ে আরো খবর জানাতে বায়তুল মোকাররমের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আজকের বিক্ষোভকে কেন্দ্র করে এরই মধ্যে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেছেন কিনা জানাবেন, কি বলছেন তারা? পূর্ব ঘোষণা অনুযায়ী হচ্ছে 4 দফা দাবি আদায়ে বায়তুল মোকাররমের উত্তর গেটে হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যে নেতারা রয়েছেন তারা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। সেই বিক্ষোভ মিছিল উপলক্ষে আমরা দেখছি যে ঠিক সময় অনুযায়ী তারা এখান থেকে যেই নেতৃবৃন্দরা রয়েছেন মহানগর উত্তর এবং দক্ষিণের এবং কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন তারা বক্তব্য রাখছেন এবং তারা বলছেন যে তাদের যে 4 দফা দাবি সেই 4 দফা দাবি তারা তুলে ধরছেন। তারা প্রথমে যেটি বলছেন সেটি হচ্ছে যে জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন বা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এছাড়া তারা বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। এছাড়া তারা বলছেন গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। সেই সাথে তারা আরও একটি যে সর্বশেষ বা যে 4 নম্বর যে দাবিটি তুলে ধরছেন তারা বলছেন যে বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফেসিবাদের দোসর জাতীয় পার্টি এবং হচ্ছে 14 দলের বা আওয়ামী সহ 14 দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে হচ্ছে তাদের যে আজকের যে বিক্ষোভ মিছিল সে বা বিক্ষোভ সমাবেশ সেটি তারা এখানে করছেন। একই সাথে তাদের যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা বলছেন যে স্বাধীনতা 53 বছরের পর এখন বছর থেকে 53 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত যে নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে রয়েছে সেই নির্বাচন ব্যবস্থায় শুধু যারাই ক্ষমতায় বসেছে তারাই একদলীয় শাসন কায়েম করার যে প্রয়াস সেই প্রয়াসেই তারা শুধু দেখেছেন বা তাদের যে দলের নেতাকর্মীদের দাবি তারা দাবি করছেন যে
তারা বলছেন যে এখন পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে তারাই তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার যে পায়তারা সেই পায়তারা হেঁটেছেন। এমনকি বিগত যে আওয়ামী সরকারে একই স্টাইলে বা একই পদ্ধতিতে তারা প্রায় 16 বছর তারা ক্ষমতা অতিবাহিত করেছে। এর আগে এরশাদ সরকারের সময় এর আগে বা যারাই ক্ষমতা এসেছেন তারাই ভিন্ন খাতে তাদের ক্ষমতাকে অপব্যবহার করেছেন নেতাকর্মীরা বলছেন। একই সাথে তারা বলছেন যে এই যে ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসতে হলে তারা বলছেন তাদের দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন করলে এদেশের যেই একদলীয় শাসন ব্যবস্থার যেই মনোভাব সেই মনোভাব থেকে বেরিয়ে আসা সম্ভব কিন্তু তারা বলছেন। একই সাথে তাদের যে 4 দফা দাবি সেই 4 দফা দাবির প্রেক্ষিতে তারা বলছেন যে তাদের এই দাবি আদায়ের জন্য আগামী যে আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন না এমনটাও কিন্তু দাবি করা হচ্ছে। আর একই সাথে তাদের যে 4 দফা দাবি বাস্তবায়ন হলে তাদের যেই অন্যান্য তাদের যে সমন্বয় যে দলগুলো রয়েছে সবাইকে নিয়ে দাবি আদায় ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার ঘোষণা দিচ্ছেন এখন যারা বক্তব্য দিচ্ছেন নেতাকর্মীরা। এই ছিল বাইতুল মোকাররমের উত্তর ঘেট থেকে আমার কাছে সবশেষ। রুবা। আরিফ, আপনাকে ধন্যবাদ। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাকসু নির্বাচনের প্রার্থীরা। ভোটারদের কাছে লিফলেট বিতরণ সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। প্রার্থীরা জানান ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন তারা, তবে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগও করেন প্রার্থীরা। নির্বাচন কমিশন জানায় একাডেমিক ও জুবিলি ভবন মিলে 9টি আলাদা ভবনে 17টি সেন্টারে মোট 990টি বুথে ভোট নেওয়া হবে। আচরণবিধি লঙ্ঘন করলেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটে 306 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে 248 জন এবং সিনেটে 58 জন প্রার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গণনার পদ্ধতি নিয়ে ফের পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেল। এক পক্ষের দাবি হাতেই পুরো ভোট গুনতে হবে, তবে এর দরকার দেখছে না অন্য পক্ষ। স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরাও বিভিন্ন অভিযোগে সরব। নির্বাচন কমিশন বলছে সবার মতামতই দেখা হচ্ছে গুরুত্ব দিয়ে। মতিউর মুর্তজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ওএমআর না ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা, এই বিতর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মাঠে আবারও মুখোমুখি ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেল। কর্তৃপক্ষের কাছে পাল্টাপাল্টি স্মারকলিপিও দিয়েছে তারা। ছাত্রদল সমর্থিত প্যানেলের দাবি হাতেই ভোট গণনা হতে হবে, কালো টাকা প্রতিরোধে নিতে হবে কার্যকর ব্যবস্থা। দীর্ঘদিন পরে যে রাকসু নির্বাচনটি হতে যাচ্ছে এটি যেন একদম স্বচ্ছ, নিরপেক্ষ এবং প্রশ্নহীনভাবে অনুষ্ঠিত হয়, যার কারণে আমাদের কিছু অসঙ্গতি হওয়ার আমাদের আশঙ্কা করছি। তবে ছাত্র শিবির সমর্থিত প্যানেল মনে করে সব ভোট হাতে গোনার প্রয়োজন নেই। কোনো বুথের ভোট নিয়ে আপত্তি উঠলে সেগুলোই কেবল হাতে গুনে দেখা যেতে পারে। দিনের ফলাফল দিনেই চাই, দিনের ফলাফল দিনে দেওয়ার জন্য আমরা মনে করছি ইলেকট্রনিক ভোটিং সিস্টেমটা বেশি ভালো হবে। এদিকে স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা বলছেন বড় দুই সংগঠনের চাপে পড়ে নির্বাচন কমিশন দায়িত্বহীন আচরণ করছে। নির্বাচন কমিশনে তাদের নির্বাচন কমিশনার আছে, প্রিজাইডিং কর্মকর্তা তাদের, তো সবকিছু মিলে সবকিছুই তাদের। আমরা শুধুমাত্র শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কথা বলছি। বিভিন্ন বড় দল তাদের যে দাবি দেওয়া উত্থাপন করছে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের নির্বাচন কমিশনার সেই সাথে আমাদের হল প্রশাসন যারা আছে তারা তাদের দাবি দেওয়া মেনে নিচ্ছে, কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় বিভিন্ন ধরনের দাবি নিয়ে যাচ্ছি। সেই দাবিগুলো দেখা যাচ্ছে যে কিছুটা বাস্তবায়ন করলেও আমরা সম্পূর্ণটা পাচ্ছি না। রাকসু ইসি অবশ্য বলছে গুরুত্ব পাচ্ছে সবার মতামতই। ভোট গণনা হবে ওএমআর পদ্ধতিতেই। যেটা গ্রহণযোগ্য, বাস্তবসম্মত, সে সমস্ত প্রার্থীকে আমি একই দৃষ্টিতে দেখছি। সবার কথা যেগুলো অ্যাকসেপ্টেবল সেগুলো সবগুলো বিবেচনায় নেওয়া, যেগুলো যোগ্য সেগুলো আমি নিচ্ছি। এবারের রাকসু নির্বাচনে ভোটার 28,901 জন। 17টি সেন্টারে বুথ থাকবে 990টি। নিরাপত্তায় মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর 2000 সদস্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাকসু নির্বাচন নিয়ে আরো খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। রাকসু নির্বাচনের তো আর মাত্র 7 দিন বাকি। ভোটারদের মন জয়ে প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন, নির্বাচন কমিশন কি বলছেন? রুবা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু উৎসবের আমেজে মেতেছে। রাকসু কেন্দ্রিক প্রচারণা, উৎসব সবকিছুই কিন্তু একসাথে চলছে। প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন, প্রার্থীদের কাছে ভোট চাচ্ছেন। দিন রাত কিন্তু প্রচারণা চলছে। এর পাশাপাশি
গান সহ নানা উৎসবের মধ্যে দিয়েও কিন্তু প্রার্থীরা ভোট চাচ্ছেন। তারা বলছেন যে ভোটারদের কল্যাণে যা কিছু করা দরকার তারা সবই করবেন, এমন প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলি। প্রচারণা কেমন চলছে? দেখুন, রাকসু নির্বাচনকে ঘিরে মতিয়ারের সবুজ চত্বর তারা আবার নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে এবং আমাদের দীর্ঘ ফ্যাসিবাদের শাসন এবং জুলাই আগস্ট অভ্যুত্থানে অনেকজনকে হারানোর পরে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ভিতরে একটি প্রাণের সঞ্চার ঘটেছে এবং উৎসবের আমেজ তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন ব্যতিক্রমী উপায়ে তারা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছে এবং নির্বাচনী পরিবেশ ভালো হচ্ছে। তবে এখন আমাদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে, কালো টাকার একটি ছড়াছড়ি হচ্ছে এবং ভোটে অবৈধ প্রভাব খাটানো এবং প্রশাসন সূক্ষ্ম কারচুপি করার একটা পায়তারা করছে। এটি নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন, তবে মোটামুটি ক্যাম্পাসে ভোটের একটি আমেজ তৈরি হয়েছে। আপনাকে যেমনটি বলছেন উৎসবের আমেজ চলছে, অনেকে গানে গানে ভোট চাচ্ছেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলি যে কেমন উৎসবের আমেজ চলছে, আপনারা কি গানে গানে ভোট চাচ্ছেন? জি, আমি গানে গানে ভোট চাওয়ার চেষ্টা করতেছি, কারণ আমি দীর্ঘদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গানের চর্চা করছিলাম, সঙ্গীতের চর্চা করছিলাম, নাট্য চর্চা করছিলাম। আমার পরিচয় যদি দিই, আমি KSK হৃদয়, কাজী শরীফুল কালাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, স্বতন্ত্র পদপ্রার্থী 1 নম্বর ব্যালটে। আমাদের ক্যাম্পাসের একটি জনপ্রিয় ইভেন্ট ক্যাম্পাস বাউলিয়ানা, এটার আমি কো-ফাউন্ডার এন্ড ডিরেক্টর। সো এটার বাইরেও আমি আরও বিভিন্ন সংগঠনের দায়িত্ব ছিলাম। আমি বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করছি, শৈত্যোৎসব, পিঠাপুলি মেলা, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুব জনপ্রিয় একটা ইভেন্ট। আমি এই প্রোগ্রামটা 3 বার অর্গানাইজ করছি। এর বাইরে আমি ভোটারদের সারা কেমন পাচ্ছেন? ভোটারদের সারা বলতে সবাই তো আমার কাজকর্ম দেখেছে। যখন আমি তাদের কাছে যাচ্ছি, আমি নাম বলছি আমি KSK হৃদয়, তখন অনেকে বলতেছে ভাই আপনি KSK হৃদয়, আপনার কাজকর্ম তো সবসময় আমরা দেখে আসছি, এখন আপনাকে সামনাসামনি দেখে খুবই ভালো লাগতেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভাইয়া। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন প্রার্থীরা যে উৎসবের আমেজে মেতেছেন। ভোট উৎসব শুধু প্রতিদ্বন্দ্বিতায় হবে না, এর পাশাপাশি আনন্দ উপভোগও কিন্তু করছেন প্রার্থী এবং ভোটাররা বলছেন তাদের কণ্ঠস্বর হয়ে যারা কথা বলে তাদেরকে তারা ভোট দেবেন। এই ছিল রাকসু নির্বাচনের সর্বশেষ খবর। রুবা। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ দিন আজ। ইতোমধ্যে প্যানেল ঘোষণা করেছেন ছাত্রদল। দুপুর 1টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ প্যানেল ঘোষণা করেছেন। এরপর ছাত্র শিবির তাদের প্যানেল ঘোষণা করবে। বৃহস্পতিবার সকাল 9:30 থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে মনোনয়ন জমা দেওয়ার কার্যক্রম। গত 4 দিনে মনোনয়ন ফর্ম নিয়েছেন 1162 জন শিক্ষার্থী। কেন্দ্রীয় সংসদে মনোনয়ন নিয়েছেন 528 জন। হল সংসদে 634 জন, ছাত্র হলে 454 জন এবং ছাত্রী হলে 180 জন শিক্ষার্থী মনোনয়ন ফর্ম কিনেছেন। চাকসু নির্বাচনের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তামিম আহমেদ শরীফ। তামিম, ছাত্র দল তো শেষ দিনে প্যানেল দিল, আজ আর কারা কারা মনোনয়ন জমা দিলেন সে বিষয়ে জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু এবং হল সংসদ নির্বাচনের আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। একই সাথে আমরা দেখছি যে আজ এইখানেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদল আছে সেই ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সেক্রেটারি নাসির উদ্দিন নাসিরের উপস্থিতিতে এখানে ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়। আমরা দেখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে চাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় সাজ্জাদ হোসেন হৃদয়ের নাম এবং জিএস হিসেবে ঘোষণা করা হয় সাফায়েত হোসেন এবং এজিএস হিসেবে তৌফিকুর রহমানকে এজি হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া বাকিদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় সেক্রেটারি নাসির উদ্দিন নাসির। এছাড়া একটু পরে আমরা জেনেছি যে ছাত্র শিবিরের প্যানেল ঘোষণা করা হবে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন ইতিমধ্যে ক্যাম্পাসে, তারাও কিছুক্ষণের মধ্যে তাদের প্যানেল ঘোষণা করবেন এবং প্যানেল ঘোষণার পরপরই প্রার্থীরা তাদের যে মনোনয়ন ফর্ম আছে সেটা চাকসু কার্যালয়ে জমা দেবেন। একই সাথে আজ বিকেল 5টা পর্যন্ত জমাদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। আপনাকে আরও জানিয়ে রাখতে চাই যে চাকসু নির্বাচনকে কেন্দ্র করে চাকসু যে প্রশাসন আছে এই প্রশাসন এবং চাকসু কমিশন মিলে তারা নিরাপত্তা জোরদারের দাবিতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। একই সাথে ভোটাররা যাদের ভোট কেন্দ্র যে ভোট দেখা সেটার বিষয়ে একটা অ্যাপসের ব্যবস্থা করছেন প্রশাসন। একই সাথে সকল ধরনের নিরাপত্তা সহ সকল ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করবেন। এই আমরা দেখছি যে এই ভোটকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে অন্যরকম একটা আমেজ বিরাজ করছে। তারা বলছে যে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে, যেহেতু দীর্ঘ 35 বছর পরে এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বাড়তি এক উত্তেজনা কাজ করছে। আর আগামী 12ই অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। এই চাকসু নির্বাচন ছিল সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।
তামিম, আপনাকে ধন্যবাদ। নরসিংদী সদর উপজেলার আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 25 জন। পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ আলী গ্রুপের সাথে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নোয়াব আলীর সাথে দ্বন্দ্ব চলছিল। 5 আগস্টের পর পলাতক আসাদ আলীর সমর্থকরা বৃহস্পতিবার ভোরে পুনরায় গ্রামে ঢোকার চেষ্টা করে। ওই সময় বিএনপির লোকজন বাধা দিলে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় এলোপাথারি গুলিতে নিহত হন বিএনপি কর্মী ইদন মিয়া। এদিকে সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় যমুনা টিভির সাংবাদিকের উপর হামলা চালানো হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় সাংবাদিক সমাজে অসন্তোষ বিরাজ করছে। নিরহ বিএনপি কর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে এবং অনেকেই আহত হয়েছে। এর মধ্যে আমার বাবা একজন নিরহ বিএনপির কর্মী, তার চেয়ে বেশি কিছু না। নামাজ পড়ে বেরিয়েছে, যতটুকু বুঝতে পারছি খুব কাছ থেকে গুলি করা হয়েছে, ঠেকায় আমার বাবাকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের কাছে এর সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই। একজনের লাশ পাওয়া গেছে ব্রডডেড, আর 3 জন ইনজুরি। তো তাদেরকে 2 জনকে মনে রেফার করছে ঢাকায়, আর আরেকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। সোমবারের মধ্যে 7 কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করে অধ্যাদেশ জারি করতে হবে, না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে, হুঁশিয়ারি দিয়েছেন এসব কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে আসে তারা। বলেন, অধ্যাদেশ জারির মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান করতে হবে, এছাড়া চূড়ান্ত কোনো সমাধান আসবে না। অনেক শিক্ষক সমস্যা নিরসনে বাধা দেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তারা। আমরা দ্রুত অধ্যাদেশ চাচ্ছি এবং চাচ্ছি এই শিক্ষা সিন্ডিকেটের যে ষড়যন্ত্র হচ্ছে এগুলো যেন দ্রুত রুখে দেওয়া হয়। আগামী সোমবারের মধ্যে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সুস্পষ্ট রোডম্যাপ অধ্যাদেশের সকলের সামনে পরিষ্কার করতে হবে। গিগাবাইটের সৌজন্যে এশিয়া কাপের খবর। মরুর বুকে জমে উঠেছে এশিয়া কাপের উত্তাপ। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই ম্যাচই নির্ধারণ করবে বি গ্রুপ থেকে কোন দু দল সুপার 4-এ উঠবে। বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে এই লড়াই। ইতিমধ্যে টানা 2 ম্যাচে জিতে সুপার 4 নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। এবার তাদের লক্ষ্য গ্রুপ সেরা হয়ে পরবর্তী পর্বে যাওয়া। অন্যদিকে আফগানিস্তানের জন্য এটি বাঁচা মরার লড়াই। জয় ছাড়া রাশিদ খানের দলের আর কোনো পথ খোলা নেই। টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে লঙ্কানরা। ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিস নিয়মিত রান তুলছেন। পাশাপাশি স্পিন আক্রমণে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ থিকসানা প্রতিপক্ষকে চাপে রেখেছেন ধারাবাহিকভাবে। শেষ 2 ম্যাচে বাংলাদেশকে 6 উইকেটে ও হংকংকে 2 উইকেটে হারিয়েছে তারা। তাই আফগান ম্যাচে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে শ্রীলঙ্কা। অন্যদিকে আফগানিস্তানের ভরসা তাদের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ব্যাট হাতে দায়িত্ব নিতে হবে তাদেরই। আর বোলিংয়ে আবুধাবির ধীর উইকেটে বড় অস্ত্র রশিদ খান, মুজিবুর রহমান ও নূর আহমেদরা। আসরে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারালেও বাংলাদেশের বিপক্ষে হেরে ধাক্কা খেয়েছে আফগানরা। তাই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নামবে তারা। এই ম্যাচকে ঘিরে বাংলাদেশি ভক্তদের আগ্রহ তুঙ্গে। শ্রীলঙ্কা জিতলে কোনো সমীকরণ ছাড়াই লাল সবুজরা জায়গা করে নেবে সুপার 4-এ। তবে আফগানিস্তান জিতলেই জটিল হয়ে যাবে হিসাব। তখন 3 দলের পয়েন্টই হবে সমান 4। সেক্ষেত্রে নির্ধারক হবে নেট রান রেট। তাই টাইগার শিবিরও তাকিয়ে লঙ্কা আফগান লড়াইয়ের দিকে। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। এ বিষয়ে আরো জানাতে আরব আমিরাত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ দেবনাথ। শুভ, আফগানিস্তান যদি আজ হেরে যায় তাহলে তো বাংলাদেশ সুপার 4-এ যাওয়ার কথা, আর যদি আফগানরা জিতে যায় সেক্ষেত্রে বাংলাদেশের কোনো সুযোগ রয়েছে কিনা, কি মনে হয় জানাবেন? রুবা, ধন্যবাদ আপনাকে। সেক্ষেত্রে বাংলাদেশের সুযোগ আছে। শ্রীলঙ্কাকে হারাতে হবে 50 বল আর 65 রান। যদি 50 বলে হারায় অথবা যদি 65 রানে হারাতে পারে তাহলে একটি সম্ভাবনা উজ্জ্বল হবে। তবে টি-20 জামানায় বলি, আফগানিস্তান যে ধরনের প্রতিপক্ষ, তাদের এত কোয়ালিটি সম্পন্ন স্পিনার আছে, সেক্ষেত্রে খুব একটি সহজ হবে না। একমাত্র সহজ উপায় হতে পারে শ্রীলঙ্কার ওপেনার যদি আজকে কুইক রান করতে পারে, যদি তাদের ব্যাটসম্যানে দাঁড়িয়ে যায় তাহলে সুযোগ আছে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, আফগানিস্তানে কিন্তু এটি ঘরের মাটি বলতে হবে। এই ধরনের কন্ডিশনে খেলে আফগানিস্তান অভ্যস্ত। তবে শ্রীলঙ্কার জন্য যেটা ভালো বিষয় সেটা হচ্ছে শ্রীলঙ্কা পারফর্ম করছে। তারা কিন্তু বাংলাদেশকে যেভাবে উড়িয়ে দিয়েছে, সেক্ষেত্রে
আফগানিস্তানের সঙ্গে যদি সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে বাংলাদেশকে নিয়েই কিন্তু শ্রীলঙ্কা পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে। যদিও গতকাল দাসুন সানাকা শ্রীলঙ্কার প্রতিনিধি তিনি সংবাদ সম্মেলনে এসেছিলেন, তিনি জানিয়েছেন যে অবশ্যই বাংলাদেশকে নিয়ে তারা সুপার 4 নিশ্চিত করতে চায় এবং সেই আশা তারা রয়েছে। কিন্তু আফগানিস্তান ছেড়ে কথা বলবেন, আমরা জানি আফগানিস্তানের টপ অর্ডার ওপেনাররা কিন্তু দারুণ ছন্দে ধরে রাখতে পারেন, যে কোনো প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। রহমতুল্লাহ গুরবাজ রয়েছেন, সাদেকুল্লাহ আতেল রয়েছেন, এছাড়াও ইব্রাহিম জাদরান রয়েছেন, তারা কিন্তু একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। তাদের জন্য কিন্তু কঠিন প্রতিপক্ষ বলতে, যদিও শ্রীলঙ্কার বোলার আমরা জানি মাহেশ থিকসেনা রয়েছেন, পাথিরানা রয়েছেন, এছাড়াও সুসালা রয়েছেন, তারা কিন্তু দারুণ বোলিং করে থাকেন। কিন্তু আজকের ম্যাচে যে দলই জিতুক না কেন বাংলাদেশের ভাগ্য নিশ্চিত করেছে, বাংলাদেশের সমর্থকরা চাচ্ছে শ্রীলঙ্কায় ম্যাচ জিতলে বাংলাদেশের পথটা উজ্জ্বল হবে। রুবা, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। স্বাধীনতার 54 বছর পরেও দালালের বৃত্তেবন্দী জনশক্তি রপ্তানি। বিদেশে যাওয়ার স্বপ্নের বিপরীতে প্রতিনিয়ত দালালদের দৌরাত্মে সর্বশান্ত হচ্ছে মানুষ। কেউ ফিরছে লাশ হয়ে, কেউ বা ফিরছে খালি হাতে ভাঙাচোরা শরীর নিয়ে। এক মফিজ উদ্দিনের জীবনের গল্পই যেন জনশক্তি রপ্তানিতে দালালদের দৌরাত্মের প্রতিচ্ছবি। সেই গল্প থাকছে জনশক্তি রপ্তানি নিয়ে মাহমুদ হাসানের ধারাবাহিকের দ্বিতীয় পর্বে। ছবি তুলেছেন লিটন বাবু। রাজধানীর ভাটারার কাঁঠালদিয়া এলাকার মফিজ উদ্দিন প্রবাস যুদ্ধে হেরে যাওয়া কিন্তু বেঁচে ফেরা এক মধ্যবয়সী মানুষ। দীর্ঘ 3 মাস 11 দিন খেয়ে না খেয়ে অমানবিক নির্যাতন সহ্য করেছেন মফিজ। দেশে ফেরার আগে জেলও খাটতে হয়েছে 9 দিন। এর আগে 2025 সালের শুরুতেই মাছের ফ্যাক্টরিতে চাকরি দেওয়ার কথা বলে সৌদি আরবে নিয়ে যাওয়া হয় মফিজকে, কিন্তু সেখানে গিয়ে মেলেনি কাজ। যাওয়ার পর বুঝতে পারেন পড়েছেন দালালদের খপ্পরে। দালালের মাধ্যমে ওই জায়গায় গেছি, তার নাম ছিল সাদেক, যে বিষাগুলা দিছে। তো ওই আবার আমাদের আরেক জায়গায় বিক্রি করছে, ওর নাম হয়েছে জালাল। রিয়াদে তামুর ভিতরে নিয়ে রাখিয়েছি। তখন মানে চোখের পানি আর ধরে রাখতে পারিনি, খাবার দিত না। ওই আমার চোখের সামনে বৈশা খাইছে, কিন্তু আমার খাবার দেয়নি। সে সময়ে বাংলাদেশে জন্ম নেয় মফিজের প্রথম সন্তান কন্যা শিশু, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মেয়ের চেহারা দেখার সৌভাগ্য হয়নি তার। প্রবাসে বসেই বাবা শুনেছেন সন্তানের মৃত্যুর সংবাদ, আর শেষমেশ দেশে ফিরেছেন বিশাল ঋণের বোঝা মাথায় নিয়ে। মেয়েটার কথা মনে হইলে খারাপ লাগে। একটাই কষ্ট যে আমার বাবুটারে আমি দেখতেও পারিনি, একবারের জন্য আমি দেখিনি। হয়েছে তো তাও দেখিনি, মারা গেছে তো তাও দেখিনি। তবুও মফিজকে সুস্থভাবে ফিরে পেয়েই সান্ত্বনা খুঁজছেন মমতাময়ী মা। আমি কইছি বাবা, আল্লাহর কাছে আমি যা চেয়েছি তাই পাইছি, তুমি যেন বাইসে আইছো, আমি এইটা আদার্শি করি। মফিজের মতো হাজারো মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে দালালদের খপ্পরে পড়ে। জীবন বদলানোর স্বপ্নে বিদেশে গেলেও সর্বশান্ত হয়ে দেশে ফিরছেন খালি হাতে। জায়গা জমি বাড়ি ঘর সব বেচে না টাকা দেয় দালালের হাতে, দালাল লাস্টে এটা নিয়ে উদাও হয়ে যায়। আমার যে কাজে ওই কাজে আমাকে আপাতত ভিসা দিচ্ছে না, বলতেছে যে আমি তোমাদেরকে এইভাবে নিয়ে আমি ওইভাবে কাজ দিব। বলছিল ডাইরেক্ট কোম্পানি, যাই দেখি কোনো কোম্পানি কিছুই নাই ভাই আমার। খাত সংশ্লিষ্টরা বলছেন অপার সম্ভাবনার জনশক্তি রপ্তানি খাত আজও অবহেলিত। দালাল মুক্ত জনশক্তি রপ্তানি খাত গড়ে তুলতে পদক্ষেপ নেয়ার তাগিদ তাদের। মানুষ যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এই জন্য ফর্মাল ওয়েতে যতক্ষণ পর্যন্ত স্কোপগুলো গভর্নমেন্ট বাড়াতে না পারবে কিংবা আমরা বাড়াতে না পারবো, মানুষগুলো প্রতারিত হবে। অভিবাসনের ক্ষেত্রে যেই মন্ত্রণালয় রয়েছে তাদের সক্ষমতা সম্পূর্ণ না যে আমি একেবারে মাঠ পর্যায়ে অর্থাৎ গ্রাম পর্যায়ে দালালকে নিয়ন্ত্রণের জায়গায় আনবো, সমন্বিত একটা ব্যবস্থা তৈরি করা। আরেকটা হচ্ছে যে যারা বিদেশে যান তাদের সচেতনতাটা বৃদ্ধি শুধু না, তাদেরকে কোন কোন আইনগুলো তাদের নিজেদেরকেও মেনে চলতে হবে সেই জায়গাটা কিছুটা নিশ্চিত করা। আনস্কিল ওয়ার্কারকে আমাকে ট্রেনিং করে তাদেরকে পাঠাবে। ট্রেনিং হচ্ছে ম্যানুয়াল ট্রেনিং না, ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং, যাতে সে যেখানে যাচ্ছে সচেতন হয়ে যেন সে যেন যায়, তাহলে তার ভালনারেবিলিটিটা কম। জনশক্তি রপ্তানি যা হতে পারত সমৃদ্ধির মহাসড়ক, কিন্তু স্বাধীনতার এত বছরেও দালালদের দৌরাত্মে তার রূপ নিয়েছে অমানিসার অন্ধকারে। এখন বড় প্রশ্ন, দালাল মুক্ত
দক্ষ জনশক্তি রপ্তানির পথে বাধা দূর করতে আসলে কবে গুরুত্ব দেবে সরকার, যার মাধ্যমে আমূল বদলে যেতে পারে দেশের অর্থনীতি? মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। দক্ষিণ এশিয়ার দেশগুলো বাণিজ্য বাড়াতে ব্যর্থ হয়েছে। দেশগুলোর মধ্যে যে পরিমাণ বাণিজ্য হওয়ার কথা ছিল সেটা রাজনৈতিক কারণে হয়নি, তবে এখন সময় এসেছে বাণিজ্য বাড়ানোর। দক্ষিণ এশিয়ার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও আঞ্চলিক পণ্য প্রদর্শনের লক্ষ্য নিয়ে রাজধানীর বসুন্ধরায় সাউথ এশিয়া ট্রেড ফেয়ার 2025 উদ্বোধনকালে বাণিজ্য সচিব এসব কথা বলেন। সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে আয়োজিত এই মেলায় থাকছে বৈচিত্র্যময় পণ্যের সমাহার। মেলায় অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার শতাধিক প্রতিষ্ঠান। এর মধ্যে পাকিস্তানের 77, আফগানিস্তানের 5, শ্রীলঙ্কার 1 এবং বাংলাদেশের 17 প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন মেলা প্রাঙ্গণ। 21 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। এটা আপনার এক ধরনের সোর্সিং ফেয়ার, কিন্তু এখন এখানে থেকে আমাদের পার্টনার কান্ট্রি, রিজন, অন্যান্য দেশ, আমাদের দেশ, এরা দেখতে পাবে যে অন্য দেশ থেকে কি পণ্য আমরা, যেগুলো অন্যান্য দেশ থেকে আমদানি করি কিন্তু আমাদের রিজিয়নেই এগুলো আছে, সেগুলো আমরা জানতে পারবো এবং সেভাবে তারা যারা এখানে সেই তাদের পছন্দ মতন দেখবে, বিশেষ করে আমদানি রপ্তানি এবং ট্রেডাররা সেটা দেখে তাদের পছন্দ অনুযায়ী তারা এখানে সোর্স করার একটা সুযোগ পাবে। ভরা মৌসুমেও বরিশালে ইলিশের দাম আকাশ ছোঁয়া। বিক্রেতারা বলছেন পাইকারি মোকামে ইলিশের সরবরাহ বাড়েনি, ফলে পাইকারি বাজার থেকে খুচরা বাজার সব জায়গাতেই চড়া দামে বিক্রি হচ্ছে এই রূপালী ইলিশ। 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 3000 টাকায়। চড়া দামে হতাশ ক্রেতারা, এজন্য সিন্ডিকেটকে দায়ী করছেন তারা। সরবরাহ কমায় দাম বেড়েছে দাবি বিক্রেতা ও ব্যবসায়ীদের। নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ থেকে অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করবে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে উড়ন্ত সূচনা করতে চায় লাল সবুজের কিশোররা। প্রস্তুতিতেও কোনো ঘাটতি নেই জানান হেড কোচ ছোটন। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে প্রায় সপ্তাহখানেক আগে লঙ্কায় পাড়ি জমিয়েছেন অনূর্ধ্ব-17 দলের কিশোররা। সব মিলিয়ে প্রায় 4 সেশন অনুশীলন করে নিজেদের সব ভুল শুধরে নিয়েছে বাংলাদেশ। মাঠেও শতভাগ দিয়ে জয় ছিনিয়ে আনা লক্ষ্য তাদের। ম্যাচের আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন হেড কোচ গোলাম রব্বানী ছোটন। আমাদের ছেলেরা 7 সপ্তাহ হার্ড ওয়ার্ক করেছে, এখন তারা মোটিভেটেড আছে খেলার জন্য, তারা পুরো প্রস্তুত। মাঠে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে জয় পাওয়া খুব বেশি কঠিন হবে না বলছেন হেড কোচ। ছেলেরা যদি তাদের ডিসিপ্লিন, হার্ড ওয়ার্ক এবং তাদের কনফিডেন্সের সাথে খেলতে পারে, আমরা আমাদের যে লক্ষ্য সেটা সহজেই পূরণ করতে পারবো। কোচের কথায় সুর মেলালেন অধিনায়ক নাজমুল হুদাও। জানালেন জয় দিয়ে শিরোপার মিশন শুরু করতে চান তারা। নেপাল বরাবরের মধ্যে শক্তিশালী, তবে আমরা আমাদের জায়গা থেকে আমরা ঠিক ফিট আছি এবং আমরা 100% দেওয়ার চেষ্টা করব। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় মুখোমুখি লড়াইয়ে মাঠে নামবে নেপাল ও বাংলাদেশ। সুখন সরকার, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।